এই মুহূর্তে সরাসরি ভবানী ভবনের দিকে নজর রাখতেই হচ্ছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশেষে সিআইডি হাজিরা দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে দুই প্রতিনিধি অমিত এবং অনুপ রয়েছে। প্রথমেই অমিতের কাছে যাব। অমিত, এই মুহূর্তের আপডেট জানতে চাইবো, এই মুহূর্তের ছবিটা, কারণ আমরা দেখলাম সময়ের ঠিক 11 মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে 3 তলায় চলে যান। 5:55, এখন ঘড়ির কাঁটায় 6টা। একেবারে দেখো, নির্ধারিত সন্ধ্যে 6টার সময় কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল তাকে ভবানী ভবনে সিআইডি কর্তাদের মুখোমুখি হতে হবে। 5:49 তিনি পৌঁছে যান ভবানী ভবনে এবং একদম ভবানী ভবনের যে ভেতরে ঢোকার যে গেট বা করিডর, সেখানে তার গাড়ি এসে থামে। তিনি গাড়ি থেকে নেমে ফার্স্ট রিসেপশনে যান এবং সেখান থেকে তিনি বেরিয়ে এসে বাইরের যে আরেকটি রিসেপশন রয়েছে সেখানে তিনি যান সই করতে, এবং সই করার পরে ঠিক 5:54 তিনি লিফট ধরে উপরে চলে যান। 6টার মধ্যে কিন্তু তাকে তদন্তকারী অফিসারদের সামনে গিয়ে হাজিরা দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের ঠিক 11 মিনিট আগে তিনি ভবানী ভবন পৌঁছে গিয়েছেন এবং কিছু সময় পরেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু শুরু করা হবে, এমনটা কিন্তু ভবানী ভবন সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যে আমি জানিয়ে রাখবো যে 5 সদস্য যে এসআইটি ফর্ম করা হয়েছে, যারা এই মামলা তদন্ত করছে, তারা প্রত্যেকেই এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন। একাধিক তাদের প্রশ্নপত্র রেডি করা হয়েছে বা প্রস্তুত করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে যেহেতু তাকে 3বার নোটিশ পাঠানো হয়েছিল বা 3বার নোটিশ সামান ইস্যু করা হয়েছিল, তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন বিভিন্ন কারণ দর্শিয়ে। আজকে তিনি অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তিনি আজকে হাজিরা দিতে এলেন। সেক্ষেত্রে প্রথম দিন থেকে, অর্থাৎ 6 তারিখের যে বৈঠক, সেই বৈঠকের কারণ কি ছিল, সেই বৈঠকে কাদের উপস্থিত হওয়ার কথা ছিল, সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থাৎ মিটিং রেজুলেশন নোট, সেই মিটিং রেজুলেশন নোটের অরিজিনাল কপি কিন্তু এখনো পর্যন্ত সিআইডি কর্তারা হাতে পাননি। সিআইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, অধ্যক্ষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিঠি জমা পড়েছিল তার সাথে রেজুলেশন নোটের একটি খসড়া পত্র সেখানে জমা পড়েছিল এবং সেখান থেকেই উঠে এসছে সই জালিয়াতির বিষয়গুলো। সেক্ষেত্রে 3 জন এমন বিধায়কের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে সিআইডির তরফ থেকে, যারা স্পষ্টত ওই দিনে বৈঠকে ছিলেন না, এমনকি তাদের সই তারা নিজেরা করেননি, এমনটা সিআইডি কাছে তারা দাবি করেছেন। তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। এছাড়া ওই 3 জন বিধায়ক বিচারকের উপস্থিতিতে তাদের হাতের লেখার নমুনা তারা দিয়েছেন, কারণ আদালতের মাধ্যমেই আদালতের কাছে প্রেয়ার করা হয়েছিল সিআইডির তরফে যে তারা 3 জন বিধায়কের হাতের লেখা নমুনা তারা সংগ্রহ করতে চান, কারণ এই 3 জন বিধায়ক বৈঠকে ছিলেন না, তারা সিগনেচার করেনি। এই সিগনেচার তারা বলছেন তারা করেনি, এই সিগনেচার জাল। ইতিমধ্যে সেই সমস্ত নমুনা সংগ্রহ পর্ব হয়ে গেছে। সেক্ষেত্রে তাদের সিগনেচার কে করলেন, রেজুলেশন নোটবুক কোথায় গেল, সেই বিষয়গুলো নিয়েই প্রশ্নের মুখে পড়তে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বা সেই বিষয়গুলো নিয়েই প্রশ্ন করা হবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মারফতই চিঠি পৌঁছে গিয়েছিল বিধানসভা অধ্যক্ষের কাছে। সেক্ষেত্রে তাকে জবাবদিহি করতে হবে সিআইডি কর্তাদের কাছে এবং সেই মোতাবেক কিন্তু প্রশ্নপত্র রেডি করা হয়েছে। সেক্ষেত্রে কতজন বিধায়ক উপস্থিত ছিলেন, কারা কারা ছিলেন, কখন তারা এসেছিলেন, কি আলোচনা হয়েছিল, যে মিনিটস অর্থাৎ সেদিনের বৈঠকের রেজুলেশন যা যা নেওয়া হয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নের মুখে পড়তে হবে। একই সঙ্গে কতজনের উপস্থিতি ছিল, যে বিষয়টি বারবার বলছি, কারণ ইতিমধ্যেই যেহেতু 3 জন বিধায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা বৈঠকে ছিলেন না, এর বাইরে গিয়েও আর কোনো বিধায়ক সেখানে ছিলেন বা ছিলেন না, কবে সই করা হয়েছিল, সই করা হলে কবে ডেটগুলো দেওয়া হয়েছে, কারণ এর আগে আমরা খবর করেছিলাম যে একাধিক অসঙ্গতিও রয়েছে এই রেজুলেশন নোটে। সেক্ষেত্রে যেমন শোভনদেব চট্টোপাধ্যায় তিনি সিগনেচার করেছেন, তার নামের পাশে যে ডেট দেওয়া রয়েছে সেখানে 5 তারিখ না 6 তারিখ, সেটা স্পষ্ট নয়, সেটা অসঙ্গতি রয়েছে। একই সঙ্গে 5-এর পর 6 নেই, 7 রয়েছে। একইভাবে 15-এর পর ক্রমিক সংখ্যা 16 নেই, 17 রয়েছে। 24-এর পর 25-এর পর 26 নেই, 27 রয়েছে। এই ক্রমিক সংখ্যাগুলো কিন্তু সেখানে নেই। এই অসঙ্গতিগুলো নিয়েও কিন্তু তাকে প্রশ্নের মুখে পড়তে হবে। এবং একই সঙ্গে সিআইডি বারবার যে অরিজিনাল যে কপিটা চেয়ে পাঠানো হচ্ছিল, তিনি কেন এখনো পর্যন্ত সিআইডিকে হস্তান্তর করলেন না, এই মূল প্রশ্ন কিন্তু বারবার এই জায়গাতে আসবে যে কেন তিনি হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অমিতের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে, অর্থাৎ সিআইডি হাজিরা তিনি দিচ্ছেন, ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন। আমরা দেখলাম 5:49 ভবানী ভবনে, তারপরে 5:54 সেখানে তিনি 3 তলায়। আর কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। অনুপ, আমার আরো এক প্রতিনিধি রয়েছে। অনুপ, 4:30 নাগাদ যখন দিল্লি থেকে কলকাতা বিমানবন্দর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে তুমি ফলো করছিলে এবং প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছিলে, সেটা আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো যে বিমানবন্দর থেকে বেরোলেন, তাকে একাধিক প্রশ্ন করা হলো, কোনো প্রশ্নের উত্তর দিলেন না, কালীঘাট পৌঁছলেন, কালীঘাট থেকে ভবানী ভবন।
যেহেতু দুপুর 2টোর বিমান দিল্লি থেকে কলকাতা উদ্দেশ্যে রওনা দিলেন এবং 4:15 নাগাদ কলকাতা এয়ারপোর্টে অবতরণ করলেন। তার পরবর্তী ক্ষেত্রে কলকাতা এয়ারপোর্টের ভিতর থেকে 3A 3B গেট নাম্বার, সেই গেট নাম্বার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4:30 নাগাদ কিন্তু কলকাতা এয়ারপোর্ট থেকে রওনা দিলেন তার কালীঘাটের বাড়ির উদ্দেশ্যে। বিমানবন্দর থেকে তিনি যখন বেরোচ্ছিলেন তাকে একাধিক প্রশ্ন করা হয় এবং তাকে যে বিধানসভায় সই জালিয়াতি বলে তলব করা হয়েছে, সেক্ষেত্রে তিনি তলবের সহযোগিতা কীভাবে করবেন, কী কী প্রশ্নের সম্মুখীন হতে পারে, আগে কেন হাজিরা দেননি, তিনি একাধিক প্রশ্নের উত্তর কিন্তু কার্যত চুপ থাকেন। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তার দলীয় যে কর্মী সমর্থক তারা এয়ারপোর্টে ভিড় জমায়, তাদের ঘেরাটোপে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসেন। তার পরবর্তী ক্ষেত্রে সোজা এয়ারপোর্ট থেকে বেরিয়ে ভিআইপি রোড হয়ে মা ফ্লাইওভার হয়ে সরাসরি ডিএল খান রোড হয়ে অন্যদিকে তার কালীঘাটের বাড়ি, সেই বাড়িতে এসে পৌঁছন। বাড়িতে আইনজীবীদের সঙ্গে তার সঙ্গে বিশেষ কথাবার্তা হয় যে কীভাবে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে, কী কী মামলায় তাকে জিজ্ঞাসাবাদ হতে পারে, করা হতে পারে, কী কী ডকুমেন্টস তার থেকে চাওয়া হলে কী কী ডকুমেন্টস তিনি দেবেন। বিধানসভায় যে সই জালিয়াতির মামলা, এই মামলার ক্ষেত্রে একাধিক বিধায়কের বয়ান নেওয়া হয়েছিল, যে বিধায়কদের বয়ান অনুসারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটা জানতে পারা যাচ্ছে। এবং তারপরে আইনজীবীদের পরামর্শ নেওয়ার পরে পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক 5:43 নাগাদ তার যে কালীঘাটের বাড়ি, সেই বাড়ি থেকে সরাসরি ভবানীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ভবানীপুরের হয়ে সরাসরি ভবানী ভবনে রওনা দেয় এবং সিআইডি যে আধিকারিক, সেই আধিকারিক জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার জন্য। এবং ছবিটা যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তের ছবি ভবানী ভবনের বাইরে কার্যত কলকাতা পুলিশের নিরাপত্তা যে ব্যবস্থা যেমন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে রাখা হয়েছে এবং ভবানী ভবনের ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক 5:49 নাগাদ পৌঁছন এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। তার যে গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হচ্ছে, তার কারণ যে অন্যান্য বিধায়কদের যে সমস্ত বয়ান নেওয়া হয়েছিল, সেই বয়ান অনুসারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করাবে। দলের তিনি সাধারণ সম্পাদক ছিলেন, তার কি ভূমিকা ছিল, সেক্ষেত্রে একাধিক বিধায়ক সম্পর্কে বলা হচ্ছে যে সই সেক্ষেত্রে কি জালিয়াতি করা হয়েছিল না সই নকল করা হয়েছিল, এই প্রসঙ্গ উঠে আসছিল। এবং পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শেষমেশ নির্ধারিত সময়ের আগেই যে হাইকোর্টের পক্ষ থেকে বিচারক যে টাইম লাইন বেঁধে দেন, সেই সময়ের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে এসে পৌঁছন এবং সিআইডি জিজ্ঞাসাবাদ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুরু করা হয়েছে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। বেশ অনুপ, ইতিমধ্যেই সিআইডি জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং আজ সন্ধ্যে 6টার মধ্যেই হাজিরার নির্দেশ ছিল হাইকোর্টের। এবং হাইকোর্ট আজ ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে জানাবে আমার সঙ্গে অর্ণব রয়েছে। দেখো, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি নির্দেশ কমপ্লাই করেছে, অর্থাৎ নির্দেশ মেনে নিয়ে ইতিমধ্যে ভবানী ভবনে সিআইডি দপ্তরে ঢুকে গেছে, প্রবেশ করেছে, যা ছিল আজকে অন্যতম প্রধান নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের। এবং এই নির্দেশ পালনের জন্যই তিনি রক্ষা কবচ পাচ্ছেন, এটাও আদালত স্পষ্ট করেছে। অর্থাৎ প্রথম নির্দেশই পালন করেছে। এরপর এই সিআইডি জিজ্ঞাসাবাদের টেবিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসাবে, সিআইডি তাদের প্রশ্নের সম্মুখীন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং যে প্রশ্নটার উত্তর বারবার চাইছে সিআইডি, যেটার জন্য হন্যে হয়ে খুঁজছে গত কয়েকদিন সিআইডি, যে কারণে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির পাশের যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে পার্টি অফিস, যেখানে সিআইডি তল্লাশি চালিয়েছিল, যেটা পাচ্ছে না। অর্থাৎ 6 মে তৃণমূল কংগ্রেসের যে রেজলিউশন হয়, যেখানে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনীত করা হয় এবং এই রেজুলেশন যে আসল বুক, সেই বইটা চাইছে সিআইডি, কারণ সেখানে 64 জন বিধায়কের সই রয়েছে। এই 64 জন বিধায়কের মধ্যে একাধিক বিধায়ক যারা সই করেননি, তাদের সই জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে হেয়ার স্ট্রিট থানায়, তারই তদন্ত তারা করতে চাইছে। এবং এক্ষেত্রে ওই আসল রেজুলেশন বুক যদি সিআইডি পায়, সেটা কোথায় রয়েছে, কারণ ইতিমধ্যে একবার ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে অফিস রয়েছে, পার্টি অফিস তৃণমূল কংগ্রেস, সেখানে কিন্তু তারা হদিশ পায়নি। কাজেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে নামে যে প্যাড রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদকের, সেই প্যাড থেকে তিনি স্পিকারকে যে তাদের দলের সিদ্ধান্ত জানিয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে, সেখানে অ্যানেক্সচারে, অর্থাৎ একটা পার্টির সিদ্ধান্ত পত্র যেটা সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিয়েছিলেন, তার সঙ্গে অ্যানেক্সচারে ছিল বিধায়কদের সই। এই বিধায়কদের সই জালিয়াতি হয়েছে, কিন্তু অ্যানেক্সচারে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠান, সেখানে ফটোকপি ছিল, আসল পাতা ছিল না রেজুলেশন বুকের। সেই আসল রেজুলেশন বুকের পাতাটা দরকার, এই কারণে দরকার কারণ সেখানে যে যে বিধায়কের সই নিয়ে ডিসপিউট রয়েছে, সেই সমস্ত বিধায়কদের সই অরিজিনাল রেজুলেশন বুকে কী আকারে রয়েছে। আর ইতিমধ্যেই নিম্ন আদালতে অনুমতি নিয়ে সিআইডি একাধিক বিধায়কের সইয়ের নমুনা সংগ্রহ করেছে। দুটোকে তারা কম্পেয়ার করবে, তারা তুলনা করবে এবং ফরেনসিক পরীক্ষা করবে এবং একটা কনক্লুশনে আসার চেষ্টা করবে সিআইডি। কাজেই এই রেজুলেশন বুকের আসলটা কোথায় রয়েছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত জানেন, কারণ তার নামে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে
দলের তরফে চিঠি গেছে স্পিকারের সচিবালয়ে এবং সেখানে অ্যানেক্সচারে এই রেজুলেশনে কপি দেওয়া হয়েছে, কিন্তু সেটা ফটোকপি, অর্থাৎ সেটা একটা জেরক্স কপি বা সাধারণ ভাষা যেটা আমরা বুঝি। তাই জেরক্স কপি যদি থাকে তাহলে তার আসল কপিটা কোথায় সেটা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত জানাচ্ছেন না। কারণ ওই কপিটা না হলে এই সই জালিয়াতি কাণ্ডে বিধায়কদের যে সই জাল করা হয়েছে বলে 2 তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নে জিতে আসা বিধায়কের অভিযোগ ছিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্বের বিধায়ক এবং কলকাতায় ইন্টালের সন্দীপন সাহা তৃণমূল কংগ্রেসের বিধায়কের যে অভিযোগটা ছিল, সেই অভিযোগের তদন্তের আসল অংশটাই কিন্তু ওই আসল রেজুলেশন বুকের মধ্যে আটকে রয়েছে। আদৌ কি 6 মে আদৌ কোনো রেজুলেশন হয়েছিল যে বিধায়ক এই শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করার জন্য? এখানেও একটা প্রশ্ন থাকছে।